এই দেখছেন একটি ছোট্ট একটি ঘর। এই ঘরটি হচ্ছে আমাদেরই ঘর, আমার না আমার বাবার ঘর। তো এই ঘরেই এই ঘরটা যেভাবে আপনারা দেখছেন, এই ঘরটা আগে কিন্তু এভাবে ছিল না। আপনারা স্ক্রিনে একটি ফটো দেখছেন, আগে কিন্তু এরকমই ছিল। তো বাড়ির এই অবস্থা দেখে হয়তো ভাবতারেন বাড়ির পরিবেশ কেমন থাকে কি না। তো আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাচ্ছি। আমাদের যে গ্রাম, এই গ্রামটা হচ্ছে কায়েতমারা গ্রাম, চরকালেখা ইউনিয়ন আর মুলাদি উপজেলা। এই মুলাদি উপজেলা হচ্ছে এই গ্রামটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাশে নদী, এই নদীটা এখান থেকে প্রায় 8 থেকে 10 কিলো দূরে ছিল। দীর্ঘ 5-7 বছরের ব্যবধানে এখন আমার এই ঘরের পাশে এসে অবস্থান করছে। তো আতঙ্কের কারণে যে কখন নদীতে ভেঙে সেই বাড়িটা নদীগর্ভে বিলীন হয়, তার কারণে কিন্তু এই পর্যন্ত আমাদের পাকা ঘর ছিল। সেই পাকা ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাকা ঘরটা কিন্তু আমরা ভেঙে ফেলেছি। তো এখন আর গ্রামে থাকা পড়ে না, যার কারণে এই অবস্থা। আপনারা যে দৃশ্যগুলো দেখছেন বাড়ির, এটা হচ্ছে আমাদের এখন বাড়ির অবস্থা। তো যারা মুলাদিবাসী রয়েছেন, শুধু আমি না, এরকম মুলাদিবাসী অনেক লোক রয়েছে যারা বছরে বছরে এই গ্রাম ছেড়ে ঢাকাতে পাড়ি দিয়েছে। আপনাদেরকে আমি এর আগেও একবার বলেছিলাম যে এই এলাকায় যারা নদী ভাঙার লোক রয়েছে, যাদের বসত ভিটা হারিয়ে গেছে, যদি অন্য কোথাও জমি থেকে থাকে তারা হয়তো স্থানান্তর হয়ে আরেক জায়গায় বাড়ি করেছে। আর ম্যাক্সিমাম লোকেরই কিন্তু বসত ভিটা ছাড়া অন্য কোনো ধানি জমিন বা অন্য কোনো জমিন না থাকার কারণে তারা ঢাকাতে পাড়ি দিয়েছে। তো আমার এই দুঃখের বিষয়টা আজকে আপনাদের দেখালাম যে এই যে আমার যে বোন জামাই, সে কিন্তু এই ঘরের যে টুকটাক মাল সামানা যা আছে সেটাও হয়তো এই বর্ষার মধ্যেই চলে যাবে, যার কারণে খালি করতেছি। হয়তো আর কয়েকদিন পর এটাও চলে যাবে। আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমার মায়ের কবর। দেখেন একেবারে নদীর পাশে, জোয়ার আসলে মায়ের কবরটা ছুঁই হয়ে যায়, অনেক সময় পানিতে তলায়ও যায়। তো আল্লাহর কাছে একটা ফরিয়াদ যে যতটুকু ভেঙেছে আমাদের এখান থেকে যদি একটু রক্ষা করে, তাহলে অন্তত এখানে হাজার হাজার পরিবার বেঁচে যাবে, আমার মার কবরটাও বেঁচে যাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। খুব কষ্ট লাগে যে এই গ্রামে, এই মাটিতেই সেই ছোটোকাল থেকে বড় হয়েছি। এখন কাজের কারণে ঢাকা থাকি, এখন বাধ্য হয়ে ঢাকা থাকি। মানে আমরা যারা গ্রাম থেকে ঢাকা যাই, কাজের ক্ষেত্রেই গ্রাম থেকে ঢাকা যাই, কিন্তু এখন আমরা বাধ্য হয়ে ঢাকা গেছি, কারণ এখানে থাকার মতন আর আমাদের সে বসত ভিটা নাই। যতটুকু আছে এতটুকু হারানোর ভয় রয়েছে। তো যারা দেখছেন, আপনাদের অন্যান্য জেলার লোকেরাও আছে, অনেক নদী ভাঙন নিয়ে অনেক চিন্তায় থাকেন। তো আমাদের একটা দাবি রয়েছিল, সেই দাবিটা হচ্ছে মুলাদি বাবুগঞ্জের যে সংসদীয় আসনের গোলাম কিবরিয়া টিপু ভাই, তিনি যদি চেষ্টা করতেন তাহলে এই নদীটা কিন্তু বাদ দিতে পারতেন। নদীটা যদি বাদ দিত তাহলে কিন্তু এরকম শত শত পরিবার এলাকা ছেড়ে চলে যেতে হতো না। এতে কিন্তু তারও ক্ষতি হচ্ছে, কারণ এই এলাকায় যে ভোটার সংখ্যা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু চলে যাচ্ছে ঢাকাতে। তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কিছু বালু ফালানো হয়েছে। এই পর্যন্ত শুনেছি 3 বার বালু ফেলিয়েছে। তো 3 বার বালু ফালানোর পরেও 1 ইঞ্চি মাটি ভাঙা থেকে রোধ করতে পারে না, কারণ তারা যেভাবে পরিকল্পনা করা উচিত সেভাবে করে নেয়। যার কারণে ওই যখন পানি থাকে না, তখন মোটামুটি উপর দিয়ে ফালায়। একদম গভীর থেকে যদি ঢালাও করে মোটামুটি ব্লক দিয়ে বেঁধে দিত তাহলে কিন্তু ভাঙতো না। আবার যেই টাকাটা সরকারিভাবে বাজেট হয়, সেই বাজেটের 12 আনি তাদের পকেটে চলে যায়, আর 4 আনি হয়তো এই নদীর পাড়ে ফেলিয়ে দেখায় যে তারা সরকারের কাজ করেছে। এখন এটা অনেকেরই দাবি যে পরিপূর্ণ কাজ কিন্তু হয়নি। তো আমাদের দেশে তো এটা চিরাচরিত নিয়ম যে সরকারি কাজ পেতেও অনেক টাকা দরকার, কারণ এই যে প্রত্যেকটা ঘর থেকে 1000-2000 টাকা করে এলাকার থেকে উঠানোর পরে যে টেবিল আছে, ঘুষের টেবিল, সেই ঘুষের টেবিলে তাদেরকে না দিলে তারা ফাইল সাইন করে না। আর যেই টাকাটা বাজেট হয়, বড় অঙ্কের টাকা বাজেট হইতে এই নদী পর্যন্ত আসতে কিছুই থাকে না। তো দেশের উন্নয়ন যে কবে হবে আর এই চোর বাটপারগুলো কবে যে মানুষ হবে জানি না।
যদি চোরবাটপার না হতো তাহলে কিন্তু এই নদী যেই 3 টার্মে যেই কাজ আসছে মোটামুটি কিন্তু বাদ দেওয়া যেত। তো যাই হোক, আপনারা এই নদীর দৃশ্যগুলো দেখলেন। আমি আবার ঠিকানাটা বলে দিচ্ছি, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া টিপু ভাইয়ের আঞ্চল মানে নির্বাচনী অঞ্চল এটা। তো তিনি ইচ্ছা করলে এখনও সম্ভব পারে। এই এলাকায় কিন্তু অনেক মন্ত্রী মিনিস্টার রয়েছে, এলাকায় কিন্তু অনেক ধরনের সরকারি কর্মকর্তাও রয়েছে, তারা ইচ্ছা করলে কিন্তু এই বাঁধ দিতে পারে। জানি না তবে এই বাঁধ কবে দিবে, হয়তো আমাদের এই বসতভিটা চলে যাওয়ার পর তাদের বাড়ির কাছে গেলে হয়তো বাদ দিতেও পারে, তখন তারা চিন্তা করবে যে তাদের বাড়ি নিয়ে যাবে, এখন বাদ দেই। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখছি, এখানে যে মিদ্দারহাটের কাছে একটি ব্রিজ হওয়ার কথা, সেই ব্রিজটা কিন্তু আরও 5-7 বছর আগ থেকে শুনেছি পাস হয়েছে, হবে। তো কবে যে হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। যদি ওই ব্রিজটা হতো তাহলে এইখানকার চাপটা কমে যেত। তা সব মিলিয়ে এই দেশবাসীকে জানাতে চাচ্ছি যে এরকম আমার মতন, আমি তো একজন মানুষ, এরকম হাজার হাজার মানুষ রয়েছে যারা কথা বলার জায়গা পায় না। তো আমি আমার বসতভিটায় দাঁড়িয়ে কথা বলছি, যদি কারো গায়ে লেগে থাকে তাহলে করার কিছু নাই, কারণ আমার যাচ্ছে, আমার কথা বলতেই হবে, যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম রয়েছে। আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত নিবেদন যে এই যে গোলাম কিবরিয়া টিপুর অঞ্চল মানে নির্বাচনী অঞ্চল, এখানে এরকম নদী ভেঙে যাচ্ছে, এটা দেখার কেউ নাই। তাদের শুধু দেখি সাইনবোর্ডে, যখন নির্বাচন হয় ব্যানারে, তো এতটুকু দেখি, কিন্তু উন্নয়নের কি দেখি? এই অঞ্চলের লোকগুলা যে এতটা কষ্টে রয়েছে, উন্নয়নের কোনো ধারাই নাই। ডিজিটাল বাংলাদেশে যদি এই অবস্থা হয়, এখনও যদি নদী গর্ভে মানুষ বিলীন হয়, তাহলে ডিজিটালটা কি শুধু শহরে করবেন? শুধু শহর ডিজিটাল করলে হবে? গ্রাম অঞ্চল তো ডিজিটাল করতে হবে। আপনি তো প্রধানমন্ত্রী হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো প্রধানমন্ত্রী হয়েছেন শুধু ওই শহরের ভোট দিয়ে না, আপনি সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষের, গরিব দুঃখী মানুষের ভোট নিয়েই আপনি পাশ করেছেন। তো আমি তখনই বলবো যে বাংলাদেশ ডিজিটাল হয়েছে যখন এরকম গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলে কারেন্ট যাবে, রাস্তাঘাট ভালো হবে, নদী ভাঙা রোধ হবে, তখনই হবে ডিজিটাল বাংলাদেশ। এর আগে ডিজিটাল বাংলাদেশ হবে না, কোনো মতেই সম্ভব না। যতই ডিজিটাল বাংলাদেশ করেন, ডিজিটাল বাংলাদেশ হবে না যতদিন পর্যন্ত এরকম গরিব অসহায় মানুষ এই বসতভিটা হারিয়ে যতদিন পর্যন্ত শহরে যাওয়া বন্ধ করবে না, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ ডিজিটাল হবে না। তো আমার কথা শুনে আপনাদের কি মতামত আপনারা জানাবেন। আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম।